ঘটনা 10 এপ্রিল 1912। R.M.S টাইটানিক এখন পর্যন্ত নির্মিত পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে বিলাসবহুল জাহাজগুলির মধ্যে একটি। জাহাজটি সাউদাম্পটন, ইংল্যান্ড থেকে রওনা করে আমেরিকার নিউ ইয়র্কে যাওয়ার জন্য আটলান্টিক মহাসাগর জুড়ে তার প্রথম সমুদ্রযাত্রায় রওনা হয়েছিল। জাহাজে যাত্রী হিসেবে ছিল বড় বড় শিল্পপতি, মিডিয়া অ্যাক্ট্রেস, প্রভাবশালী আমলা, শৌখিন পর্যটক এবং অভিবাসন প্রত্যাশী ভাগ্যান্বেষী মানুষ। এই জাহাজের ক্যাপ্টেন ছিলেন 62 বছর বয়সী জন স্মিথ। সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় মিডিয়া হাউসগুলো এই জাহাজ সম্পর্কে আজব আজব ধারণা এবং মিথ তৈরি করতে শুরু করে। টাইটানিকের দৈর্ঘ্য ছিল 269 মিটার এবং উচ্চতা ছিল 53 মিটার। কিন্তু এটি শুধু বড় জাহাজ ছিল না, বরং আকর্ষণীয় এবং আরামদায়ক করার জন্য এতে যে পরিমাণ বিলাসবহুল ও দামি জিনিসপত্র সংযোজন করা হয়েছিল তা হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো। জাহাজটি নির্মাণে $7.5 মিলিয়ন, যা বর্তমান বাজার মূল্যে প্রায় $400 মিলিয়ন খরচ হয়েছিল। টাইটানিকের সুযোগ সুবিধা ও সাজসজ্জা এতই আকর্ষণীয় ছিল যা বর্তমানকালে 7 স্টার হোটেলকেও হার মানিয়ে দিতে পারত। স্টেন গ্লাস মিরর উইন্ডো, অর্নেট উডেন প্যানেলিং, 2টি বড় বড় গ্র্যান্ড স্টেয়ারকেস, হিটেড সুইমিং পুল, ইলেকট্রিক বাথ, টার্কিশ বাথ, একটি জিম, একটি স্কোয়াশ কোর্ট, 4টি রেস্টুরেন্ট, 2টি বারবার শপ, একটি লাইব্রেরি। শুধু তাই নয়, যে ধরনের সেফটি মেজার নিয়ে টাইটানিককে বানানো হয়েছিল যে বলা হয় এই জাহাজ কখনো ডুবতে পারে না, টোটালি আনসিঙ্কেবল। জাহাজ নির্মাতা কোম্পানি হোয়াইট স্টার লাইন, আইরিশ প্রকৌশলী উইলিয়াম পিরির ডিজাইনে বেলফাস্টে নির্মিত হয়েছিল R.M.S টাইটানিক এবং এটি ওই সময়ের বিশ্বের দ্রুততম জাহাজ বলে মনে করা হয়েছিল। হোয়াইট স্টার লাইনের ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করেন টাইটানিক আনসিঙ্কেবল, এটা কখনো ডুববে না, ডুবতে পারে না। কিন্তু টাইটানিক তার প্রথম যাত্রার 2 দিন পরই 12 এপ্রিল 1912 তারিখে আইসবার্গের সিগন্যাল পেতে শুরু করে। ইউরোপ থেকে উত্তর আমেরিকার যাওয়ার রুট অর্থাৎ আটলান্টিক সি কোর্সের বাঁকে বাঁকে বরফের বিশাল বিশাল পাহাড় লুকিয়ে থাকে। সমুদ্রের নিচে বরফের পাহাড় থাকা বা আইসবার্গের সিগন্যাল পাওয়া জাহাজের জন্য অস্বাভাবিক কিছু নয়, কারণ আশেপাশে থাকা প্রত্যেকটি জাহাজে একে অপরকে রেডিও মারফত আইসবার্গের সিগন্যাল পাঠাতে থাকে যেন প্রত্যেক জাহাজ তার গতিপথে বরফের পাহাড় বা বাধা অতিক্রম করে নির্বিঘ্নে সামনে এগোতে পারে। টাইটানিক জাহাজ ওই সকল সিগন্যাল পেয়ে 2 বার তার গতিপথ বদল করে এবং সামনের দিকে সবেগে এগোতে থাকে। কিন্তু এই জাহাজ তার গতি না কমিয়ে 21 নটিক্যাল মাইল বা ঘন্টায় 40 কিলোমিটার বেগে সজোরে লক্ষ্যের দিকে চলতে শুরু করে। এর 2 দিন পর অর্থাৎ 14 এপ্রিল 1912 তারিখে টাইটানিক জাহাজ আরও 7টি আইসবার্গ সতর্ক সংকেত পায়। কিন্তু জাহাজের ক্যাপ্টেন এই সিগন্যালগুলো ইগনোর করে দেয় এবং জাহাজকে তার লক্ষ্যের দিকে সবেগে চালিয়ে নিতে ওয়ার্নিং দেয়। ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশে ডুবে যায়। বিশাল সমুদ্রের বুকে নিকষ কালো অন্ধকার রাত শুরু হয়। তাপমাত্রা নিচেই নেমে যেতে শুরু করে। দুর্ভাগ্যবশত 14 এপ্রিল রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় চাঁদের আলো ছিল না। মুনলাইট না থাকার ফলে ভিজিবিলিটি কম ছিল। জাহাজের সামনের দিকে উপরে একটা জায়গা থাকে যাকে লুক আউট পয়েন্ট বলা হয়। সেখান থেকে জাহাজের ক্রু সামনের দিকে লক্ষ্য রাখে যেন কোনো প্রকার ট্রাফিক বা আইসবার্গের সিগন্যাল বা বৈরী পরিস্থিতি মোকাবেলা করার জন্য পূর্বে থেকেই সংকেত পাঠানো যায়। এদিকে শীতের রাত, প্রচণ্ড বেগে হাওয়ায় ওয়াচম্যানের চোখ দিয়ে পানি ঝরতে থাকে, ফলে সামনের দিকে দেখা আরও মুশকিল হয়ে পড়ে। রাত 11:39 ক্রোজ নেস্ট বা লুকিং পয়েন্টে বসে থাকা ফেডরিক ফ্লিট নামের জাহাজের একজন ক্রু হঠাৎই বিশাল আইসবার্গ বা বরফের পাহাড় দেখতে পায়। সাথে সাথে ঝুলতে থাকা ঘণ্টাটিতে 3 বার ঘণ্টা বাজায় যাতে করে নিচে থাকা ক্রু এবং লোকজন শুনতে পায়। একই সাথে ডিলিং অফিসারকে ফোন করে জানিয়ে দেয় জাহাজ হুমকির মধ্যে আছে, সামনে বিশাল বরফের পাহাড় দাঁড়িয়ে। জাহাজের ফার্স্ট অফিসার টেলিফোন রিসিভ করার সাথে সাথে ইঞ্জিন রুমে খবর পাঠায় এবং জাহাজকে দ্রুত বাম দিকে মোড় নিতে বলে। কিন্তু অনেক দেরি হয়ে যায়। স্রেফ 1 মিনিট পরই 11:40 বিশাল জাহাজ টাইটানিক আইসবার্গের সজোরে ধাক্কা মারে। এটি কোনো ছোটোখাটো আইসবার্গ ছিল না, একটি ফুটবল মাঠের সমান বড় এবং 1.5 মিলিয়ন টন ওজনের বিশাল বরফের পাহাড় ছিল এটি। আইসবার্গের সাথে সংঘর্ষের ফলে জাহাজের রাইট ফ্রন্ট সাইড ক্ষতিগ্রস্ত হয় এবং ছিদ্রগুলো দিয়ে পানি ঢুকতে শুরু করে। সংঘর্ষের কয়েক সেকেন্ড পরে জাহাজের ক্যাপ্টেন এবং চিফ ইঞ্জিনিয়ার নকশা হাতে নিয়ে দেখতে থাকে এবং বোঝার চেষ্টা করে জাহাজ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখার পরে তারা বুঝতে পারে যে এই জাহাজ তো ডুবে যাবে। কমপ্লিটলি শকড হয়ে যায় তারা, কেননা এই জাহাজ তো আনসিঙ্কেবল। তাহলে এটা কিভাবে সম্ভব? সত্যি বলতে কি, এই জাহাজের নিরাপত্তা এবং নির্মাণশৈলী খুবই মজবুত ও নিখুঁত ছিল। জাহাজটিতে ডাবল লেয়ারের হাল্ক বা পাটাতন ছিল, ফলে একটি লেয়ার ক্ষতিগ্রস্ত হলেও দ্বিতীয় লেয়ার জাহাজটিকে অক্ষত রাখতে পারত। আবার অন্যদিকে জাহাজের পাটাতন বা হাল্ককে 16টি আলাদা আলাদা কম্পার্টমেন্টে ভাগ করা হয়েছিল। এই 16টির মধ্যে 4টি ক্ষতিগ্রস্ত হলেও জাহাজ ভেসে থাকতে পারবে। কিন্তু আইসবার্গের সাথে সংঘর্ষের ফলে জাহাজের রাইট ফ্রন্ট সাইড ক্ষতিগ্রস্ত হয়। এতে ডাবল লেয়ার বটম হাল্ক কোনো কাজে আসেনি, কারণ ক্ষতিগ্রস্ত হয়েছিল সাইড সিঙ্গেল লেয়ার অংশে। সঙ্গে সঙ্গে জাহাজের 6টি হাল্ক কম্পার্টমেন্ট পানিতে ভরে যায়।
টাইটানিকের নকশায় বলা হয়েছিল যে 4টি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হলেও জাহাজ ভাসতে পারবে, কিন্তু সেখানে 6টি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় জাহাজটি ডুবে যাওয়া একটা সময়ের ব্যাপার ছিল মাত্র, অর্থাৎ আনসিঙ্কেবল জাহাজও পানিতে ডুবে যাবে। প্রায় 20 মিনিট পর জাহাজের ক্যাপ্টেন নির্দেশ দেয়, ডিস্ট্রেস কল পাঠাও, যাতে করে আশেপাশে থাকা জাহাজগুলো শুনতে পারে এবং উদ্ধারের জন্য এগিয়ে আসে। সিনিয়র রেডিও অপারেটর জ্যাক ফিলিপ লাগাতার রেডিও সিগন্যাল পাঠাতে থাকে, ডিস্ট্রেস কল পাঠাতে থাকে, কিন্তু কোনো জাহাজের সাড়া পাওয়া যায় না। প্রায় 20 মিনিট পর 12:20 দূরবর্তী স্থানে থাকা একটি জাহাজ R.M.S. কার্পেথিয়া ডিস্ট্রেস কল রিসিভ করে এবং টাইটানিককে সাহায্য করার জন্য তার দিক পরিবর্তন করে। কিন্তু সমস্যা ছিল, R.M.S. কার্পেথিয়া জাহাজ টাইটানিক থেকে প্রায় 170 মাইল দূরে অবস্থান করছিল। সর্বোচ্চ গতিতে আসলেও প্রায় 3.5 ঘন্টা সময় লাগবে। প্রশ্ন ছিল যে এই সময় পর্যন্ত কি টাইটানিক সার্ভাইভ করতে পারবে? বাকি ক্রু মেম্বাররা একের পর এক ফ্লায়ার রকেট ছুটতে থাকে আকাশের দিকে, যাতে করে আশেপাশে থাকা জাহাজ তাদেরকে উদ্ধার করার জন্য দ্রুত এগিয়ে আসতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন একমাত্র কার্পেথিয়া জাহাজ ছাড়া কেউই তাদের সিগন্যাল রিসিভ করেনি। এরই মধ্যে ক্যাপ্টেন জাহাজে থাকা লাইফ বোটের মাধ্যমে যাত্রীদেরকে ইভাকুয়েট করার আদেশ দেন। কিন্তু মজার বিষয় হলো, আসন্ন বিপদকে যাত্রীরা সম্পূর্ণভাবে ইগনোর করে, কারণ তাদের বদ্ধমূল বিশ্বাস ছিল যে টাইটানিক কখনো ডুবতে পারে না, এবং তারা এটাই জেনেছে এবং শুনেছে। ফলশ্রুতিতে প্রথম লাইফ বোটে 65 জনের ধারণ ক্ষমতা থাকলেও মাত্র 28 জন যাত্রী নিয়ে অর্ধেক আসন খালি রেখেই চলে যেতে বাধ্য হয়। সময়ের সাথে সাথে আস্তে আস্তে সকল কম্পার্টমেন্ট উপচে পড়া পানিতে ভরে যায়, জাহাজ দুলতে শুরু করে। তখন যাত্রীদের মনে আশঙ্কার সৃষ্টি হয় এবং বিশ্বাস করতে শুরু করে যে টাইটানিক ডুবে যাচ্ছে। সমূহ বিপদের কথা চিন্তা করে ভয় আর আতঙ্কগ্রস্ত যাত্রীদের মধ্যে প্রচণ্ড হুড়োহুড়ি এবং হট্টগোল শুরু হয়ে যায়। রাত প্রায় 1টা। জাহাজের সামনের অংশ পুরোপুরি পানির নিচে ডুবে যায় এবং পেছনের অংশ পানি থেকে উপরে উঠে যায়। লোকজন প্যানিকড হয়ে লাইফ বোটে ওঠার জন্য একে অপরের সাথে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে পড়ে। জাহাজে মাত্র 20টি লাইফ বোট মজুদ ছিল এবং 1200 মানুষকে নিরাপদে সরানো সম্ভব ছিল, কিন্তু জাহাজে সব মিলিয়ে মানুষ ছিল 2200 জন। রাত 2:05 শেষ লাইফ বোটটি নামানো হয়, কিন্তু জাহাজে তখনও প্রায় 1500 জন যাত্রী পারাপারের অপেক্ষায় ছিল। এদের মধ্যে অনেকেই লাফালাফি করে লাইফ বোটে ওঠার চেষ্টা করে, আবার অনেকেই নিরুপায় হয়ে নিজেদের ভাগ্যকে অনিশ্চিত ভবিষ্যতের কাছে সঁপে দিয়ে জাহাজে অবস্থান করে। প্রত্যক্ষদর্শীদের বয়ান মোতাবেক রাত আনুমানিক 2:20 টাইটানিক ভেঙে 2 টুকরো হয়ে যায় এবং আস্তে আস্তে পানিতে তলিয়ে যেতে থাকে। মোটামুটি মাত্র 3 ঘন্টায় এই আনসিঙ্কেবল টাইটানিক সমুদ্রের অতল গভীরে হারিয়ে যায়। জাহাজে যে 1500 লোক ছিল তাদের অনেকেই জাহাজের সাথে সলিল সমাধি বরণ করে, কিছু লোক সাঁতরিয়ে বাঁচার চেষ্টা করে এবং বাকিরা বরফ শীতল উত্তর আটলান্টিকের জলে প্রচণ্ড ঠান্ডায় জমে গিয়ে হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করে। বলা হয়ে থাকে টাইটানিক জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথ শেষ পর্যন্ত জাহাজের হুইল ধরেছিল এবং জাহাজের সাথে সাথে নিজেও ডুবে যায়। আবার অনেক থিওরিতে বলা হয়েছে যে তিনি মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেন। উদ্ধারকারী জাহাজ R.M.S. কার্পেথিয়া 3:30 হতে 4টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছতে সক্ষম হয়, অর্থাৎ টাইটানিক ডোবার 1 ঘন্টা পর। তবে লাইফ বোটে অবস্থান নেওয়া মানুষদের সাকসেসফুলি ইভাকুয়েট করতে সক্ষম হয় জাহাজটি। কিন্তু আফসোসের বিষয় এই যে ওই রাতে টাইটানিকের দুর্ঘটনার সময় প্রায় 20 মাইলেরও কম দূরত্বে ছিল SS ক্যালিফোর্নিয়ান, কিন্তু টাইটানিকের দুর্দশার সংকেত শুনতে ব্যর্থ হয়েছিল, কারণ এই জাহাজের রেডিও অপারেটর তার রেডিও মেশিন বন্ধ করে বিশ্রামে চলে যায়। আবার অন্য থিওরিতে বলা হয় SS কার্পেথিয়ান জাহাজের ক্যাপ্টেন রঙিন ফ্লায়ার এবং রকেটের সংকেত দেখেও ইগনোর করেন, কারণ তিনি ভেবেছিলেন এটা নিশ্চয়ই বিলাসবহুল টাইটানিক জাহাজের ধনী যাত্রীদের আনন্দ উৎসব হবে হয়। কিন্তু SS ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড উঠতে থাকা ফ্লায়ার এবং রকেটকে যদি আমলে নিতেও তাহলে এত প্রাণহানির ঘটনা হয়তো নিশ্চয়ই ঘটতো না। তদন্ত কমিটি গঠন করা হয়, ইনকোয়ারি রিপোর্ট পাবলিশ করা হয়। বলা হয় SS ক্যালিফোর্নিয়ান জাহাজের ক্যাপ্টেন স্ট্যানলি লর্ড সময় মতো বিষয়টি আমলে নিলে বিপর্যয় এড়ানো যেত। কিন্তু এত বড় ডিজাস্টার একজন মানুষের গাফিলতি তো হয়নি, সিরিজ অফ মিস্টেক হয়েছিল এখানে। জাহাজে পর্যাপ্ত লাইফ বোট ছিল না, কারণ মনে করা হয়েছিল টাইটানিক আনসিঙ্কেবল। 2 সেফটি ডিল। প্রথম যেদিন জাহাজে আইসবার্গ সিগন্যাল আসে সেদিনই সেফটি ডিল হওয়ার কথা থাকলেও ক্যাপ্টেন তা বাতিল করে দেয় এবং বলে টাইটানিক আনসিঙ্কেবল, এগুলোর প্রয়োজন নেই। 3 স্টিয়ারিং ম্যান রবার্ট হিচেন। ওই দিন রাতে যখন জাহাজের ফার্স্ট অফিসার ইঞ্জিন রুমে খবর পাঠায় এবং জাহাজকে বাম দিকে দ্রুত মোড় নিতে বলে, কিন্তু স্টিয়ারিং ম্যান রবার্ট হিচেন ঘটনার আকস্মিকতায় মেসেজকে মিস ইন্টারপ্রেট করে এবং ডান দিকে মোড় নিয়ে ফেলে। কিন্তু যখন ভুল বুঝতে পারে তখন অনেক বেশি দেরি হয়ে যায় এবং জাহাজ উত্তর আটলান্টিকের কঠিন হিমশৈলীর উপরে আছড়ে পড়ে। 4 টাইটানিকের গতি। ব্রিটিশ ইনকোয়ারি রিপোর্ট মোতাবেক বলা হয় টাইটানিক নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান রবার্ট ব্রুসের নির্দেশ ছিল জাহাজের গতি কমানো যাবে না, এটি দ্রুত গতিতে চালাতে হবে এবং অবশ্যই যেন 6 দিনের মধ্যে তার গন্তব্যে পৌঁছতে পারে। ফলে অনবরত আইসবার্গ সিগন্যাল পাওয়া সত্ত্বেও
জাহাজটির ক্যাপ্টেন টাইটানিকের গতি না কমিয়ে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরিশেষে 15 এপ্রিল 1912 রাত 2:20 কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে প্রায় 400 মাইল দক্ষিণে আনসিঙ্কেবল জাহাজ দ্য গ্রেট টাইটানিক ভয়ঙ্কর উত্তর আটলান্টিক মহাসাগরের ইস্পাত কঠিন আইসবার্গে ধাক্কা খেয়ে মাত্র 2 ঘন্টা 20 মিনিটেই ডুবে যায়।